হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড দিন। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে পড়ার পর ফার্স্ট আমাদের যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়া। কারণ আমার যে বান্ধবী গিয়েছিল ওর মানসিক ছিল যে ছেলে হলেও পুজো দিয়ে আসবে ছেলেকে নিয়ে। তো তাই আমরা ফার্স্টে আগে স্নান করে রেডি হয়ে গেলাম সবাই মিলে। দেখো আমাদের রুমে যারা যারা ছিল সবাই প্রায় রেডি হয়ে বাইরে বেরিয়ে গিয়েছি, গেটে চাবি পড়ে গেছে। আর সেকেন্ড রুমে যারা ছিল তারা এখনও রেডি হয়নি, সেই কারণে আমার বরমশাই তাড়া দিচ্ছিল, বলছিল যে যে বেরোবে বেরোও, নাহলে চাবি লাগিয়ে রেখে দেবো। তো তারপর দেখো এইভাবে কথা হতে হতে রাগারাগি হওয়ার পর সবাই মিলে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। খুব সকাল, কিন্তু তাও রৌদ্রের তাপমাত্রা প্রচণ্ড। দেখো তারপরে হোটেল রুমে কথা বলে সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের স্করপিও গাড়ি রাখা আছে, ওখানেই পার্কিং করা থাকে। তো ওই গাড়িতেই করে আমরা ডাইরেক্ট চন্দনেশ্বর মন্দিরে যাব। প্রায় ছিলাম আমরা 7 জন আর 3টে বাচ্চা ছিলাম, তো সেই কারণে 2টো রুম নিতে হয়েছিল। তো দেখো রেডি হয়ে গাড়িতে বসার পর কিছুটা এসার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দিরে। দেখো কত ভিড়, খুব সকাল, তাও প্রচণ্ড পরিমাণে ভিড়। খুব সুন্দর এরিয়া টেরিয়া ঘিরে রেখেছে এবং লাইন দিয়ে সুন্দরভাবে পুজো দেওয়া হচ্ছে। কোনো অশান্তি, কোনো ভিড়, কোনো কিছু ছিল না। যেহেতু খুব সকাল তাই খুব অসুবিধাও হয়নি। তো তারপর দেখো আমরা ওখানে গিয়ে ফার্স্ট যেটা আমাদের কাজ ছিল সেটা হচ্ছে গিয়ে গাড়ি পার্কিং করা। তো ওরা এখন নতুন গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা হয়েছে, খুব সুন্দর, অনেক গাড়ি সেখানে রয়ে যাবে। দেখো তারপরে ওই জায়গাতে আমরা পৌঁছে গিয়ে গাড়িটা ফার্স্টে পার্কিং করে নিলাম। গাড়ি পার্কিংয়ের পরে আমরা যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছে যে চূড়াটা দেখা যাচ্ছে। এই যে আমাদের গাড়ি, আমার বরমশাই ড্রাইভ করেছিল, আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে আসা সমস্ত কিছু। ড্রাইভার যায়নি, তার কারণ ড্রাইভার যদি যেত বাড়িতে একটু প্রবলেম হয়ে যেত, কারণ আমাদের ড্রাইভার থাকে আরেকজন থাকে ফুল প্যাকিং করার জন্য, যেটা তোমরা সবাই জানো ওর ফুলের বিজনেস। সকাল হলেই ফুল বাইরে যেতে হয়, পাঠাতে হয়, সেটার জন্য বরফ কাটিং করা, ফুল প্যাকিং করা, সমস্ত কিছু কাজ থাকে। সেই কারণে ড্রাইভার ছিল, ও সমস্ত কিছু সামলে নিচ্ছিল বাড়ির কাজগুলো, আর আমরা এই কারণে ওকে নিয়ে আসিনি। কথা বলতে বলতে গাড়ি পার্কিংয়ের জায়গায় পৌঁছে গেলাম। প্রচণ্ড গাড়ি দেখতেই পাচ্ছ কিভাবে, টোটো, মারুতি গাড়ি, স্করপিও, সমস্ত গাড়ি ছিল ওখানে। তো দেখো তারপর একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা ফার্স্টে পার্কিং করালাম। তো মনে হচ্ছে এখানে কোনো অনুষ্ঠান হবে, তাই দেখো সামনে বড় গেট, বাঁশ টাঁশ বাঁধানো হয়ে আছে। জানি না কি অনুষ্ঠান হবে, তবে দেখা যাক কি হয়, যদি জানতে পারি অবশ্যই তোমাদের জানাবো। তো তারপর দেখো এখানে পার্কিং করলাম, এই যে এই গাড়িটার পেছনে পার্কিং করলাম। পার্কিং করার পরে আমার বরমশাই বলেছিল যে খুব খিদে পাচ্ছে, তার কারণ দেখবে কোথাও পুজো দিতে যাক বা বার করো, সেই দিনটাই যেন মনে হয় খুব খিদে পায়, কিন্তু অন্য দিন পায় না। এটা আবার এটাও হয় যে না খাওয়ার কারণে কিছু খেতে ইচ্ছা হয় না, একটু একটু খেলে ঘুম ধরে যায়, কিন্তু এটা হয় যে যেদিন বার করবে সেদিনই যেন মনে হয় কত খিদে পাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু অন্য টাইম এত তাড়াতাড়ি খিদে পায় না। এটা আমার সাথে হয়, আমার বরমশাইও বলে একই কথা। আর কার কার এই রকম মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর দেখো কথা বলতে বলতে আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এলাম। আগে গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দিরে, তখন কোনো টিকিট কাউন্টার ছিল না, এই এখন রিসেন্টলি টিকিট কাউন্টার হয়েছে। তো দেখো এখানে টিকিটটা ফার্স্ট কাটতে হবে, 50 টাকা করে টিকিট নিয়েছিল এখানে। তো এখানে যে টিকিটটা কাটা হবে ওখানে ওরা প্রসাদ দেবে, তারপরে আমরা পুজো দিতে যেতে পারবো। আর আগে আমি গিয়েছিলাম 2 বছর আগে চন্দনেশ্বর মন্দিরে, তখন ছিল টিকিট না কেটে যে যার মতো প্রসাদ কিনে সে তার মতো পুজো দেওয়া। তারপর দেখো এই যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। সত্যি কথা বলতে চন্দনেশ্বর মন্দিরের মহিমা অনেক শুনেছি, অনেক। তার মধ্যে অন্যতম একটা ছিল, সেটা হচ্ছে যে আমার সেজদির বাড়ি জামনাতে, ওনার বড় ভাসুরে অনেক বয়স হয়ে গেছে অনেক, কিন্তু তাদের কোনো বেবি হয় না। তাই উনি এক পুরোহিতের হাত ধরে ওখানে গামছা দিয়ে জড়িয়ে পড়েছিল প্রায় 15-20 দিন। তো পড়ে থাকার কারণে ওখানকার পুরোহিতরা কোনো প্রসাদ, বেলপাতা, ফুল কিছু দেওয়ার পর ওনাদের বেবি হয়। তো এক্সট্রা অনেক কাহিনী আছে, কিন্তু আমি ঠিক গুরুত্বপূর্ণভাবে জানি না, হালকা করে যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমিও এখানে একবার এসে মানত করে গিয়েছিলাম যে আমার মেয়ে ছিল, ছেলে হলে অবশ্যই
অবশ্যই পুজো দিতে আসবো। তাই আমি যথারীতি পুজোও দিয়ে এসেছিলাম, মেয়েরও পুজো দিয়ে এসেছিলাম, মেয়ে ছেলে দুইজনের পুজো দিয়ে এসেছিলাম দুবার। আর এটা গিয়েছিলাম আমার বান্ধবীর যে ছেলে হয়েছে ওর পুজো দিতে, ওরও মেয়ে আছে ফার্স্টে, তো ও বলেছিল ছেলে হলে পুজো দিতে যাব, তাই পুজো দিতে গিয়েছিলাম। তাই ওর উদ্দেশ্যে আমরা সবাই আরেকবার মহাদেবের কাছে পুজো দিয়ে দিলাম। তো তারপর দেখো এই যে পুজো দেওয়া কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যে উঠে পড়েছি। যেটা হাই করলো ওটা হচ্ছে যে আমার বান্ধবী যে বসে আছে মিতালি, ওর হাজব্যান্ড, আর আমার বরমশাই গাড়ি চালাচ্ছিল। আর এই যে দেখো মোহনার দিকে উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। ঈশ্বর মন্দির থেকে আসার পথে মোহনার রাস্তা বেঁকে গিয়েছে, তো ওখানেই ওই রাস্তা ধরে আমরা মোহনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। দেখো কত ট্রলার দাঁড়িয়ে আছে, এই ট্রলারে করে কত মানুষ মাছ ধরে আনে, কত মানুষ, কত ট্রলার, ওইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ছেলেকে দেখাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ট্রলার বা মাছ, শুটকি মাছ এইসবের প্রতি আমার কোনো আকৃষ্ট নেই, প্রচণ্ড গন্ধ লাগে, কিন্তু আবার অনেকের খুব ভালো লাগে এগুলো খেতে, কিন্তু আমাদের সত্যি কারোরই ভালো লাগেনি, কেউ এই মাছ খায় না এবং কেউ গন্ধটাও নিতে পারেনি। সেই কারণে আমরা দেখাবো তোমাদেরকে অবশ্যই মোহনার কাছে গিয়ে মাছগুলো। তারপরে তোমাদের একটা ঘটনা শেয়ার করি গাইস। তো এই গাড়িতে যেতে যেতে কতগুলো সামনে কুকুর যাচ্ছিল, তো আমি আমার ছেলেকে বলছিলাম দেখো হনুমান হনুমান, কিন্তু আদৌ ওটা হনুমান ছিল না, ওটা কুকুর ছিল। তো আমার বড়মশাই মজা করে বলেছিল যে ইউটিউবের মধ্যে কুকুরকেও হনুমান বানানো যায়, তাই আমরা সবাই খুব হাসছিলাম এবং গাড়ির মধ্যে গানও চলছিল। তারপরে দেখো এই যে দিদি আমার ফ্যামিলির মধ্যে কেউ বা আমার বান্ধবী ফ্যামিলির মধ্যে কেউ এই গন্ধটা নিতে পারছিলাম, তাই সবাই নাক বন্ধ করে, এখানে প্রচণ্ড গন্ধ, প্রচণ্ড গায়েস কি বলবো। আমি তো বলছিলাম যে মোহনায় এসে পুরো সেন্ট ফ্রি, মানে কি বলবো, সৌন্দর্য নেওয়ার আগে সেন্টটা নিতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। তো তারপরে দেখো ভেতরের দিকে যাচ্ছিলাম, প্রচণ্ড দু সাইডে যে দোকানগুলো ছোটো ছোটো দেখতে পাচ্ছ, প্রচণ্ড মাছে ভর্তি, পুরো শুটকি মাছ, কত রকমের শুটকি মাছ, তারপরে জ্যান্ত মাছও ছিল, ইলিশ মাছ ছিল খুব বড় বড়, সেগুলোও দেখছিলাম, দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু সত্যি বলতে গন্ধটা নিতে পারছিলাম, একদমই আমরা খেতে পারি না শুটকি মাছ, গন্ধটাই নিতে পারি না। কিন্তু সত্যি বলতে কাউকে ছোটো করছি না গাইস, অনেকের এটা খুব ভালো লাগে খেতে, অনেকে খায়, ভেজে ভেজে খায়, সেই কারণেই ওনারা বসেছেন, কারণ অনেকে নিয়ে যায় হয়তো বাড়ি, সেই কারণে, কারণ নাহলে কেন ওনারা এখানে দোকান খুলে বসবে। তো দেখো কত বড় বড় মাছ, দেখো দু সাইডেই মানে পুরো মাছে মাছময়। তারপরে দেখো এই যে এই দোকানটাতে পুরো একদম টাটকা ইলিশ মাছ, দেখো এগুলো পুরো কাঁচা মাছ। তো তারপর দেখো এগিয়ে যাচ্ছিলাম, তো এগিয়ে যেতে যেতে একটা ঘটনা ঘটে, প্রচণ্ড পরিমাণ রোদ, আমার বরমশাইয়ের গাড়িতে চশমাটাও রয়ে যায়, আর চশমাটা নেওয়ার জন্য গাড়ি পার্কিংটা যেহেতু অনেকটা দূরে, অতটা যেতে আসতে অনেকটা টাইম কেটে যাবে, তাই আমরা সবাই এখানে চশমা দোকানে দাঁড়িয়েছিলাম চশমা নেওয়ার জন্য। এই যে দেখো চশমা দোকানটা দামে পোষালো না, তাই চলে যাচ্ছিলাম, কিন্তু আমার বরমশাই প্রচণ্ড রোদ দেখে আবার ব্যাক করে আসে এবং দুটো চশমা নেয়, আমার বরমশাই একটা চশমা নেয় আর আমার বান্ধবীর হাজব্যান্ড দাদা উনি একটা চশমা নেয়, দুজনে দুটো চশমা নেয়। তারপরে আমি বলছিলাম চশমা পরার পর তোমাদেরকে একদম হিরো লাগছে, এই যে দাঁড়িয়ে আছে। তো তারপর দেখো এখানে চশমা নেওয়ার পর আমরা যাচ্ছিলাম মোহনার সৌন্দর্য উপভোগ করতে। সত্যি কথা বলতে মোহনার সিনারিগুলো খুব সুন্দর আসে এবং ফটো বলো ভিডিও বলো সত্যিই খুব সুন্দর আসে। অনেক শর্টস ভিডিও তুলেছি, অনেক পিকচার তুলেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিছু শেয়ার করতে বাকি আছে, অবশ্যই করব গাইস। দেখো মানে শেয়ার মানুষ অনেক করে, কিন্তু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের একাত্মবোধ না পেলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারে না। তোমরা যতটা পরিমাণ ভালোবাসা দিবে তাই ততটা পরিমাণ আমাদের এগিয়ে যাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। তোমাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবে আমাদের আনন্দটা অনেকটা বেড়ে যায়। তোমরা যতটা ভালোবাসা দিবে ততটাই আমরা ভালোবাসা নিতে পারবো, এর বেশি পারবো না, সবটাই তোমাদের উপর নির্ভর। তো দেখো তারপরে এই যে এগিয়ে যাচ্ছিলাম, দেখো প্রচণ্ড পরিমাণ রোদ, প্রচণ্ড কি বলবো, মেয়েকে টুপি পরেছিলাম, নিজে চশমা পরেছিলাম, তারপরে হাজব্যান্ডের বন্ধু মানে আমার বান্ধবীর হাজব্যান্ড দুজনেই চশমা নিল। তারপরে প্রচণ্ড চশমা দোকান এখানে বসেছে, কারণ রৌদ্রটা প্রচণ্ড। তারপরে দেখো আমার বরমশাই আমার জন্য একটা চশমা নিচ্ছিল, এই যে সাদা কালারের, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু সত্যি বলতে আমি যে চশমাটা পরেছিলাম ওটাই খুব সুন্দর লাগছিল, তাই আমার বরমশাই বলছিল এর কাছে এই কোনো পাত্তাই পাবে না, তাই আমি যেটা পরেছিলাম সেটাই পরে যাচ্ছিলাম, এটা আবার যথাযথ জায়গায় রেখে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে কিছু দোকানদানি দেখার পর সামনের দিকে চলে যাচ্ছিলাম। দেখো
তিনটে চারটে বাচ্চা ছিল, ওর দুটো আমার দুটো, ছেলে মেয়ে আর ওরও ছেলে মেয়ে। ওরও ছেলে মেয়ে খুব ছোট, আমারও ছেলে মেয়ে খুব ছোট। তো দেখো তারপরে সবাইকে নিয়ে হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমার সামনে যেটা যাচ্ছে ওটা হচ্ছে আমার জামাইবাবু। তোমরা এই মোহনার দৃশ্যগুলো, সাইটের সিন সমস্ত কিছু দেখে নাও। এই দেখো, কে কে মোহনায় এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকে সমুদ্র খুব ভালোবাসে, বিশেষ করে গরমকালে সবাই সমুদ্রতে যেতে চায়। কিন্তু সত্যি কথা বলতে গাইস, মানে সৌন্দর্য দেখতে লাগলে কি হবে, দীঘাতে ঢেউ খেয়ে আসার পর পুরো মুখ মানে গরমে কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কি বলবো। আর সেই সিনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মোহনা থেকে আমরা ডাইরেক্ট যাব দীঘাতে, নিউ দীঘাতে যে হোটেলে ছিলাম সেখানে। তো সেখান থেকে আমরা যাব দীঘার সৌন্দর্য, ঢেউয়ের সৌন্দর্য নিতে। অবশ্যই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব একদম সকাল পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না, টেনো না, পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখো, অবশ্যই ভালো লাগবে। তারপরে দেখো কিছু ভিডিও বা ফটো তোলার জন্য মেয়ের কাছে টুপিটা নিয়ে নিয়েছিলাম। তারপরে টুপিটা নিয়ে কিছু ভিডিও, কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর দেখো এই যে মোহনার দৃশ্য, সত্যি খুব সুন্দর। সত্যি বলতে মোহনাতে যেতে হলে খুব সকালে উঠে যেতে হবে, তাহলে মাছগুলোও দেখতে পাবে এবং সৌন্দর্যগুলোও তুলতে পারবে। এই যে আমার দিদি ক্যামেরাম্যান, ওকে দিয়েছিলাম ব্লগ তোলার জন্য, কারণ আমরা ছোটো ছোটো শর্টসের ভিডিওগুলো তুলছিলাম, সেই কারণে ওকে বলছিলাম যে তুই ব্লগের ভিডিওগুলো তোল। তো ও তুলে নিচ্ছিল, বারবার আমায় জিজ্ঞেস করছিল কোথায় বন্ধ করব, কোথায় চালু করব। আমি ভেবেছিলাম তোমাদেরকে আজকে পুরো ওদের নিজেদের ভয়েস দিয়েই যে ব্লগটা উঠেছে সেটাই ছাড়বো, কোনো এডিট করব না, কোনো সাউন্ড কমাবো না, কোনো আমার রেকর্ডিং ভয়েস দেব না। কিন্তু গাইস কিছু কিছু কথা যেগুলো দেওয়া সম্ভব না, তো যেহেতু ওদের অজান্তে দেওয়া সম্ভব না, সেই কারণে আমি আর দিলাম না। দেখো ফাইনালি ক্যামেরা ধরতে ধরতে ক্যামেরাম্যানের জুতো ছিঁড়ে যায়। হঠাৎই দিদি আস্তে আস্তে ওই যে গর্তটা দেখতে পাচ্ছ ওখানে জুতোটা আটকে গিয়ে ওর জুতোটা ছিঁড়ে যায়। তাই ওকে বলছিলাম কি করবে এই রোদ্রের মধ্যে, তো যা হোক করে একটু জড়িয়ে যাচ্ছিলাম, তো পরে জুতো কিনে নিয়ে পরে নেওয়া হবে। তারপরে দেখো এই যে এই রাস্তাটা দিয়ে নামতে হচ্ছিল, খুব সাবধানে যারা বাচ্চা নিয়ে যাও, ওই যে গর্তগুলো আছে ওখানে গর্তগুলো সামলে চলবে, কারণ আমারই ছেলের একটু হলেই পাটা পুরো ঢুকে যাচ্ছিল গর্তর মধ্যে, হালকা ওর পাতে একটু লেগেও ছিল। তারপরে ওর পা বের করে আমরা বরফ টরফ দিই। তো ছেলে আমাদেরকে বলছিল মা জানো এখানে গর্তগুলো কেন করা আছে, কারণ এখানে চিংড়ি মাছ ধরা থাকবে সেই কারণে। তো ছেলের কথা শুনে খুব আনন্দই উপভোগ করলাম। তারপরে দেখো ওখানে পাথরের সিনগুলো ছেড়ে আমরা সমুদ্রের ধারে এসেছিলাম, কারণ ছেলে মেয়ে বায়না করেছিল ঘোড়াতে যাবে তাই। কিন্তু ঘোড়ার রেট এত বলছিল এবং এতটাই রৌদ্র যে বাচ্চাদেরকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। তারপর দেখো এই যে কিছু ভিডিও, কিছু রিলস করার জন্য চলে যাচ্ছিলাম। এখানে খুব একটা ভিড় না, হালকা ভিড়, ওই কিছু ভিডিও শ্যুট করার জন্যই মানুষ, যতটুকু ছবি ভিডিও তোলা যায় ততটুকুই মানুষ ছিল, খুব একটা ছিল না। এখানে কেউ স্নান করছিল না। এই যে দেখো এই যে দুজনে মিলে কিছু শর্টস ভিডিও করছিলাম। শর্টস ভিডিও কিছু ছাড়াও আছে, তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা অবশ্যই দেখো, সেগুলো লাইক করো, কমেন্ট করো এবং সঙ্গে সবসময় থেকো। এই দেখো বারবার হচ্ছিল না তাই ক্যান্সেল করে করছিলাম। আর ছেলে মেয়ে তো জল দেখে আনন্দ শুরু, কি বলবো আর। তো দেখো এই যে তারপরে দেখো ফাইনালি ওখানে আনন্দ করার পর সবাই রুমে চলে এলাম। প্রচণ্ড গরমের কারণে আমার বরমশাই আসার সময় তরমুজ নিয়ে এসেছিলো, সেই কারণে ফার্স্ট আমরা তরমুজটা আগে খেয়ে নেব। তাই ও সুন্দর করে পুরো ছালবিহীন বাদ দিয়ে সুন্দর করে তরমুজটা কেটে নিচ্ছিলো। আর এই যে আমার বান্ধবী সেই রুম থেকে এই রুমে চলে এসেছিলো। তো দুটো রুম নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু শুধু রাত্রে ঘুমানোর জন্য সবাই একসাথেই ছিলাম। আর সত্যি কথা বলতে তোমাদেরকে আমরা ফার্স্ট ব্লগে শেয়ার করেছি যে চুরি করে আমরা কীভাবে ভাত রান্না করেছি ইন্ডাকশানে। তো আসার সঙ্গে সঙ্গে আমরা ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে আসার পর আমরা চিকেন হোক কি মাছ হোক কি যাই হোক রান্না হবে, তো ওটা এখনও করিনি, কারণ প্রচণ্ড রোদ বেরিয়ে যাচ্ছিলো, বাচ্চাদেরকে নিয়ে ওখানে থাকা সম্ভব না। এই যে আমার মেয়ে, যে বান্ধবীর মেয়ে, যে আমার হাজব্যান্ড, আর আমার ছেলে যার কোলে বসে আছে সেটা হচ্ছে আমার বড়দি ভাই, এই যে বড় জামাইবু, এই পেছনে মায়ের শরীর খুব খারাপ, দাঁতের গড়া যন্ত্রণা, কিন্তু তাও জোর করে নিয়ে এসেছি, কারণ বাচ্চাগুলোকে ধরার জন্য কাউকে একজনকে দরকার, সেই কারণে মাকে জোর করে নিয়ে এসেছি। আর মার কথায় একমাত্র আমার ছেলে শোনে, আদার্স আর কারো কথা শোনে না। আর এই হচ্ছে আমার ড্রেস, ঢেউ খেতে যাওয়ার ড্রেস। তো দেখো
এই যে সবাই মিলে সমুদ্রের ধারকে চলে এলাম। তারপরে তো আমাদের যে উৎপাতটা হয়েছে কি বলবো গাইস, মানে আমরা গিয়েছিলাম প্রায় 9:30 10টার দিকে, বাড়ি ফিরেছি 4টের সময়। একদিন ঢেউ খেয়েছি, মানে একদিন গিয়েছিলাম সন্ধ্যে হয়ে গেছে, আর একদিন গিয়েছিলাম বিকেল 4টে পর্যন্ত ঢেউ খেয়েছি। একদিনই সময় পেয়েছিলাম দীঘাতে, 2 দিনের ট্যুর করেছিলাম। তা বাড়ি ফিরে এসে পুরো নিজের মুখকে নিজেই চিনতে পারছি না, প্রচণ্ড পরিমাণ কালো পড়ে গিয়েছি, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছে সীমাহীন। তো আমি নিজেই চিনতে পারছি না, অন্য কেউ আর কি চিনবে, প্রচণ্ড পরিমাণ কালো পড়ে গেছি। যাই হোক, কালো পড়লেও কিছু করার নেই, আনন্দটা নিয়েছি। আর সবথেকে বড় কথা, যে যা স্কিন কালার অবশ্যই তার থাকবে, হয়তো কিছুদিন কালো স্পটটা থাকবে, বাট ওটা উঠে চলে যাবে, আমি এটা নিজেকে ভরসা করি। তো যাই হোক, তারপর দেখো এই যে সমুদ্র, কার কার সমুদ্রতে আসতে ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে। কারণ হচ্ছে যে সমুদ্র ভালোবাসে না এমন কোনো মানুষ নেই আমার মনে হয়। পাহাড়ে গেলে বা পর্বতে গেলে অনেকটা পরিমাণ স্ট্রাগল করতে হয়, হাঁটতে হয়, কিন্তু সমুদ্রতে প্রচণ্ড আনন্দ, সীমাহীন আনন্দ থাকে। তো এখানটায় প্রচণ্ড পাথর ছিল, সেই কারণে আমরা অন্য ঘাটের দিকে যাচ্ছিলাম, কারণ যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল, সমুদ্রের ঢেউ এলে সেই পাথরের মধ্যে চিরাচিরি হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে আমরা। তারপর দেখো এই যে যাচ্ছিলাম, এই যে জল দেখলে কার কার আনন্দ, আমার তো খুব আনন্দ, তাই জল দেখেই নেমে পড়েছি। তো কিছুক্ষণ ফোনটা ছিল আমার হাজব্যান্ডের হাতে, কারণ ও একটু পরে নেমেছিল, তাই দেখো আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে জলের মধ্যে আনন্দ করছিলাম, ওদেরকে একটু নিয়ে। তারপরে আমার বরমশাইয়ের হাত ধরে আমরা ঢেউ খেতে গিয়েছিলাম, অনেকটাই দূরে গিয়েছিলাম, কিন্তু সেগুলো শেয়ার করতে পারবো না, কারণ ফোনটা তো ধরার মতো কেউ ছিল না, সবাই জলেতে আনন্দ করতে নামবে, তাই ফোন চিকের মধ্যে রেখে আমরা এক সাইডেই রেখে দিয়েছিলাম। তো দেখো, তারপরে এই যে আমার ছেলেকে নিয়ে আমি পড়েই যাচ্ছিলাম, তো ওর তো খুব আনন্দ, খুব। একবার ওকে ছোটোবেলায় ও গিয়েছিল, তখন ওর অতটা জ্ঞান হয়নি, খুব ছোট ছিল তখন, 1.5 বছরের ছিল। তো তারপরে এখন পুরো জ্ঞান হয়ে গেছে, তাই আর ওকে আর কিছু বলতে হয় না। তারপরে দেখো ওখানে ঢেউ খাওয়ার পরে আমরা ওল্ড দীঘাতে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলা দেখার জন্য। যেহেতু জগন্নাথ মন্দির চালু হচ্ছে না, সেই কারণে রাস্তা বন্ধ, ওই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না, তাই অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে ওল্ড দীঘাতে পৌঁছতে হয়েছিল। এই যে দেখো, তোমাদেরকে জগন্নাথ মন্দিরের সিনারিটা দেখাচ্ছি, এই এতটা পর্যন্ত মন্দির হয়েছে আপাতত। দেখো এই যে টোটোয় করে যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে যে বাড়ির মানে রুমের মধ্যে যারা ছিল তারা কেউ যাচ্ছিল না, আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছিলাম, সেই কারণে ও বললো দুজনের জন্য আর গাড়ি নিয়ে যাব না, টোটোয় করে চলে যাই। তো টোটো ভাড়া আমাদের নিয়েছিল যেতে 100 টাকা, আসতে 100 টাকা। তো ওদের ইউনিয়ন চার্জ আগে থেকেই করা ছিল, কিছু করার নেই। তো তারপর দেখো আমরা এই যে পুরীর মন্দিরটা পেরিয়ে যাচ্ছিলাম। সত্যি কথা বলতে, যতই আমরা বলি জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের মতো হুবহু হবে, আদৌ কি হুবহু করতে পারবেন উনি? হয়তো পারবেন, টাকা পয়সা দিয়ে মন্দিরের মতো পুরো করা যায়, কিন্তু ভগবানকে কি পাওয়া যাবে? সেটা আমাদের বিশ্বকর্মা নিজে পুরীর মন্দির তৈরি করেছিলেন, তো এখানের মধ্যে কিছুটা তো ডিফারেন্স থাকবেই। তবে ওনারা সত্যি অনেক পরিশ্রম করে এই মন্দিরটা গড়েছেন, অনেক চেষ্টা করেছেন হুবহু করার জন্য, হয়তো উনি কিছুটা হুবহু করতেও পেরেছেন। যাই হোক, তবে গেট খোলা ছিল না, যবে খুলবে অবশ্যই একবার দেখতে যাব কেমন মন্দির হয়েছে। তো তারপর দেখো ওখানে পাস করে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা এখন পুরো চেঞ্জ, লাইটিং করে দিয়েছে, অনেক কিছু সিনারি পার্কের মতো করেছে, যেমন আমাদের পাঁশকুড়া বিদ্যাসাগর পার্ক হয়েছে ঠিক সেই রকমই পার্কের মতো হয়েছে, একটু লাইটিংয়ের ব্যবস্থা করেছে, খুব সুন্দর। সন্ধ্যের মুহূর্তটা খুব ভালো লাগে। তারপর দেখো এই যে হাঁটতে যাচ্ছিলাম, আর আমার বরমশাইকে বলছিলাম যে ওল্ড দীঘা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে কিছু শর্টসেও ছেড়েছি ওল্ড দীঘা সিনারি, অবশ্যই দেখে এসো। আর সত্যি কথা বলতে গাইস, মানে শুধু দেখলেই ভালো লাগলেই হয় না, কিছু ভিডিও তোমাদের যদি সত্যি মন থেকে ভালো লেগে থাকে আমার, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে গিয়ে কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করার পর যদি পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, অল না করলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে যাবে না, অল করা থাকলে সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে ফার্স্ট চলে যাবে, তখন স্ক্রিনের মধ্যে যখন নোটিফিকেশান চলে আসে না, অটোমেটিক দেখার একটা আগ্রহ থেকেই যায়। কিন্তু যখন নোটিফিকেশান আসে না, তখন বুঝতে পারি না কি কোন ভিডিও ছেড়েছে কোন ভিডিও ছাড়েনি। তো যাই হোক, অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সমস্ত কিছুই করো। তোমাদের ভালোবাসা না হলে তোমাদেরকে অন্যান্য ভিডিও দেওয়ার আগ্রহ থাকে না। দেখো তারপরে এই যে বিশ্ব বাংলার গেট, এই যে পার্কিং করেছে, লাইটিং, এই যে আমি ঘুরছিলাম ওখানে, আর আমার বরমশাইকে বলছিলাম একটু ভিডিও তুলতে, কারণ অনেকক্ষণ আমি ফোনটা ধরে রেখেছি, হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। তারপরে দেখো এই যে যাচ্ছিলাম, লাইটিংটা সত্যিই খুব সুন্দর।
এই যে দেখো আমাকে কেমন লাগছে, ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে দেখো ছোট বাচ্চাদের অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ এগুলো সব লিখে রেখেছে, খুব সুন্দর খুব সুন্দর। একটু মানুষ বসে টাইম কাটানোর মতো জিনিস হয়ে গেছে, কারণ এগুলো ছিল না ওল্ড দীঘাতে। আগে মানুষ আসতো একটু দেখতো চলে যেত, কিন্তু এটা কিছু ঘোরার জিনিস হয়ে গেছে। কারণ দেখো যারা ওল্ড দীঘাতে থাকে তারা কি দেখবে, ওখানে সমুদ্রতে ঢেউ খেলো, এখানে বিকেলবেলা অনেকটা টাইম কাটানো যাবে, সন্ধে পর্যন্ত টাইম কাটানো যাবে। দেখো সত্যিই খুব ভালো লাগছিল, খুব ভালো লেগেছে খুব। লাইটিংটা যখন জ্বলে উঠলো না তখন সত্যিই খুব ভালো লেগেছিল। তারপরে তো ওখানে যে একটা স্ট্যাটাস থাকে আই লাভ দীঘা, সত্যি ওটাতে লাইটিং দিয়েছে, খুব সুন্দর লেগেছে। পুরো অন্ধকার হয়ে গেছে আমরা যখন ঘুরে হোটেলে যাচ্ছিলাম। ওরা সবাই রেডি হয়ে বসেছিল ঢেউসাগর যাবে, সেখানে তাড়াহুড়ো করে ব্যাক করে যাচ্ছিলাম। আর দেখো যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছিলাম যে যাওয়ার সময় জগন্নাথ মন্দির তোমাদের দেখিয়েছিলাম, আসার সময়ও দেখাচ্ছি। দেখো পুরো লাইটিং, পুরো লাইট জ্বলছে। দেখো এই সেই জগন্নাথ মন্দির যেটা যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছিলাম। দেখো খুব সুন্দর লাগছিল, পুরো সুন্দর কি বলবো। এই দেখো তারপরে দেখো গাইস কথা বলতে বলতে হোটেলে চলেও এলাম, আবার ওখান থেকে আবার ঢেউসাগরেও চলে এলাম। সত্যি কথা বলতে এগুলো দেখানোর সময় পাইনি, ওরা খুব রেগেছিল, ওরা অনেকক্ষণ বেরিয়ে বসেছিল আমাদের জন্য, তো সেই কারণে আর ভিডিও ক্লিপ করা হয়নি। তারপর দেখো এখানে টিকিট কাটার পর আমরা চলে যাচ্ছিলাম ঢেউসাগরের ভেতরে। তো ছেলে তো মিকি মাউস দেখে অস্থির, মিকি মাউসে চাপবো, মিকি মাউসে চাপবো। এই যে মেয়ে, এই যে ছেলে। তারপর দেখো এই যে ঢেউসাগরও অনেক কিছু দেখার আছে, অবশ্যই টাইম কাটানোর জায়গা আছে, অনেক কিছুই আছে। কিন্তু সত্যি কথা বলতে দীঘার মধ্যে অনেক কিছু ঘোরার দৃশ্য আছে, দেখার মতো দৃশ্য আছে, টাইম কাটানোর মতো দৃশ্য আছে, কিন্তু মানুষের কাছে সময় নেই এই একটুখানি সামনে দীঘা গিয়ে ঘুরে আসার। অনেক বাচ্চাগুলো বাড়িতে পড়াশোনা করে, ওদের ইয়ার শেষে, এক্সামের শেষে ওরা মনে করে একটু ঘুরে আসবে। তাই সমস্ত বাবা মার কাছে একটাই অনুরোধ যে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, সামনেই তো দীঘা, খুব একটা দূরে না, ঘুরে আসুন, আনন্দ করে আসুন, ওদেরকেও আনন্দ দিয়ে আসুন, নিয়ে আসুন। তো তারপর দেখো এখানে কিছু পশু পাখি ছিল, সেগুলো ছেলেকে দেখাচ্ছিলাম। ব্যাক করে দেখো অনেকে ট্রেনে চেপে যাচ্ছিলো, হাঁটতে পারছিল না, কিন্তু আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছিলাম। বাড়িতে না, মানে গাড়ি পার্কিংয়ের কাছে যাচ্ছিলাম, কারণ ওখানে গাড়ি আছে তাই। এই যে দেখো যাচ্ছিলাম। তারপরে ফাইনালি বাড়িতে পৌঁছেও গেলাম ঢেউসাগর থেকে। তারপরে গাইস 2:30টার সময় আমরা বেরিয়েছি গাড়ি ছেড়ে ওখান থেকে। যেমন ঘুমিয়েছিলাম ঠিক জাস্ট ড্রেসটা পরেছি চলে এসেছি, কোনো কানের গলায় কিচ্ছু পরিনি, যেন মনে হচ্ছে একটা হাওড়ি মানুষ কোথা থেকে উড়ে এসে জড়ে বসেছি। কিন্তু রাত্রি 2:30টার সময় সবাইকে তুলে নিয়ে বাড়ি ফিরেছি গাইস। বাড়ি ফিরেছি প্রায় 5টা, 5:30 বেজে গেছে। তো যাই হোক, এইভাবেই আমরা দীঘাতে 2 দিন কাটিয়ে নিলাম, আনন্দ করলাম, এনজয় করলাম, সবার সাথে খুব মজা করলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর কিছু ভিডিওর সঙ্গে তোমাদেরকে ছবিও শেয়ার করলাম, ছবিগুলো কেমন তোলা হয়েছে সেটাও জানিও। টাটা গাইস, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন, যাতে আমার সমস্ত নোটিফিকেশান আপনার ফোনে ফার্স্টে চলে আসে। টাটা, খুব ভালো থেকো।